আসেন। হ্যাঁ, সব তো দেশের সবাইকে বলা হয়েছে। আপনার ওই প্রায় সবাই দেশের বাইরে। আমাদের জমিদার সরকার সাহেব আপনার এই সিঙ্গাপুরে, মঈন খান সাহেব ওয়াশিংটনে, খসরু ওয়াশিংটনে, মহেশ্বর বাবু কোথায় ঢাকাতেই আছেন নাকি, প্রোগ্রাম আছে। আর সেদিনে আপাত খুলনায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ব্যাংককে। কি করা যায়, আপনারা আমরা তিনজনই আছি এখন এখানে। সেদিনে আপাকে পড়েছে। বলো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আপনাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি আজকে মোটরসাইকেলে আসছি। আপনার পরিবাগে পর থেকে চলে না, প্রায় ওখানে 20 মিনিট আটকে থাকার পরে বাধ্য হয়ে মোটরসাইকেল ইউজ করতে হচ্ছে। বহুদিন পরে তো পাঠাও না, আমার ছাত্রর সঙ্গে কথা বলে পাশেই অফিসে ও ব্যাংক চালায়, চলে আসে। একটু আপনাদের ধৈর্যের উপরে একটু চাপ পড়বে, কিন্তু সেটা একটু দয়া করে মেনে নেবেন আর কি। আমি যতটা সম্ভব আপনার সাবধানে পড়ার চেষ্টা করব, আর দ্রুতই পড়ব, তা আপনারা একটু ধৈর্য ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যেদিন বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী সাহেব, সেদিনই আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন, জানতে চেয়েছেন। তো সেদিন তো আমি বলেছিলাম যে আপনার এটা আমরা একটা পূর্ণাঙ্গ একটা রিয়াকশন আমরা দেব আমাদের দলের পক্ষ থেকে। তো সেদিন তো একটা কথা বলেছি যে আজকে আপনার নর্মাল, আজকে আপনাদের সামনে আমি আমাদের দলের যে রিয়াকশন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই বছরের পর বছর ধরে একটা অনির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে রয়েছে, যে সরকার নিজেই আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে দামি নির্বাচনের মাধ্যমে দামি সংসদ বানিয়েছে, এমন একটা সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। জনগণই সকল ক্ষমতার উৎস, অথচ সেই জনগণই ভোট দিতে পারেনি। এ সরকার জনপ্রতিনিধিত্বহীন একটি অবৈধ সরকার। 2024-25 অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষদের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারাই পলিসি প্রণয়ন করছে, আবার তারাই পুরো দেশ চালাচ্ছে। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুষ। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয় প্রশ্রয় অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমানতকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেক ক্যাশ করতে পারছে না। মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে। আর এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়, সাধারণ মানুষের রক্ত চুষে নিয়ে দিব্যি ভালো আছে তারা। আর অন্যদিকে গরিব আরো গরিব হচ্ছে। যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। এদিকে বাংলাদেশের রিজার্ভের অবস্থা ত্বরান্বিতে চলে গেছে।
3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভ নেই। ডলারের অভাবে ব্যবসায় বাণিজ্য অচলাবস্থা চলছে। দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতেই বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। তারা বিদ্যুৎ চুরি করবে আর সাধারণ মানুষকে বিদ্যুতের অসহনীয় বিল পরিশোধ করতে হবে। পানি ও গ্যাসের বেলায়ও একই অবস্থা। তথাকথিত এই বাজেট বাস্তবায়নে যে অর্থ লাগবে সেটা সংকুলানের প্রস্তাব করা হয়েছে জনগণের উপর করের বোঝা চাপিয়ে। এই বাজেট কর নির্ভর, এই বাজেট ঋণ নির্ভর, এই বাজেট লুটেরা বন্ধন। অসহনীয় মূল্যস্ফীতি চাপে সাধারণ জনগণের ত্রায়ী অবস্থা। এর উপর বাজেটে করের বোঝা। জবাবদিহিহীন এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়। এই বাজেট একদিকে সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত ধ্বংসপ্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যদিকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে এক নিষ্ঠুর তামাশা মাত্র। জনগণের সাথে এক করুণ ও হৃদয় বিদারক প্রতারণা। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশে অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না। এই বছর আগের 12 বিলিয়ন ডলারের আভ্যন্তরীণ আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে। এই বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। ঋণ দিয়ে ঋণ পরিশোধের ফন্দি, অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা আর কি। আর এই ঋণ নেওয়া হবে সোভারেন গ্যারান্টির কাভারে, কারণ কোল্যাটারাল দেওয়ার সক্ষমতা হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস অতি সম্প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ মান আবারও অবনমন করেছে। বিগ থ্রি নামে পরিচিত ঋণমান সংস্থাগুলোর মধ্যে ফিচ অন্যতম। এর আগে মুডিস ও AS&P বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, এই দেউলিয়া সরকারের উপরে কার আস্থা হবে ঋণ দিতে? ফলে যা হবার তাই হবে। এমনিতেই পায়ের নিচে মাটি নেই। সরকার কঠিন শর্তের বিদেশি হার্ড লোনের দিকে আরও ঝুঁকে পড়বে, আটকে পড়বে আরও গভীর ঋণ ফাঁদে। এহেন অবস্থায় বছর শেষে অর্থনীতি মুখ থুবড়ে পড়তে বাধ্য। মাসুল তো আর সরকার বা সরকারের সুবিধাভোগীদের দিতে হবে না। বোঝাটা পড়বে দেশের সাধারণ মানুষের উপর। অসহায় ও নিরীহ দরিদ্র মানুষ মাথা খুঁটে মরবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, এই বাজেট কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারি এবং র ম্যাটেরিয়াল আমদানি প্রায় অবরুদ্ধ, যার ফলে শিল্প কলকারখানা বন্ধের পথে। ব্যাংকগুলো শূন্য, সুদের হার অনেক বেশি। সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার বেসরকারি সেক্টরে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে, যার ফলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট শূন্যের কোঠায়। 3 বছরের বেশি শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে ও যাচ্ছে। নতুন কর্মসংস্থান তো হচ্ছেই না। হাজার হাজার শ্রমিক গ্রামে চলে গেছে এবং যাচ্ছে, কিন্তু গার্মেন্টসে কর্মসংস্থান নেই। মানুষের ত্রায়ী অবস্থার সৃষ্টি হয়েছে। এই বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো আশা নেই। বাজেটে চাকরি হারানো দুর্দশাগ্রস্ত শ্রমিকদের জন্য কোনো পুনর্বাসন রোডম্যাপ নেই। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সূচকগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও তার বাস্তবিক কোনো পথ নির্দেশনা নেই এই বাজেটে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বে বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতির এই ত্রিসংকুল অবস্থায়, অর্থনীতির এই ত্রিসংকুল অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। সেই অর্থে
সেই অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা যেত, কিন্তু সেগুলো বন্ধ করলে তো দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। তাই বোধগম্য কারণেই সেটা করা হয়নি। এবার শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির 1.69%, যা চলতি বছরে ছিল 1.76, এবং 2022 সালে ছিল 1.83, এবং 2021-22 এ ছিল 2.08%। বর্তমান গণবিরোধী সরকার শিক্ষা খাতে ক্রমাগত বরাদ্দ কমাচ্ছে। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখেছে জিডিপি 0.74। যা নিতান্তই অপ্রতুল। আপনারা জানেন, বিএনপি নির্যাতিত হয়ে পুনরায় জনসভার সুযোগ পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের ঘোষণা দিয়েছে। কৃষির জন্য বরাদ্দ কমিয়েছে মাফিয়া সরকার, অথচ করোনাকালে পুনরায় প্রমাণিত হয়েছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। সরকার কৃষককে সহায়তা না করে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকির অর্থ তুলে দিয়েছে বিদ্যুৎ সেক্টর অলিগার্কদের হাতে, অন্য ক্ষেত্রে বিদ্যুৎ না কিনে। একদিকে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াট দাবি করে, অন্যদিকে ভারতীয় আদানি কোম্পানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনে, যার মূল্য পরিশোধ করতে হচ্ছে ডলারে। এই চুক্তিকে অসম ও জাতীয় স্বার্থবিরোধী বলে আখ্যায়িত করেছেন অর্থনীতিবিদেরা। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকা ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। 15% কর দিয়ে ব্যক্তির সাথে কোন কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারের কোন সংস্থাই কালো টাকা সাদাকারীদের কোন ধরনের প্রশ্ন করতে পারবে না। অর্থাৎ দায় মুক্তি বা আইনি ছাড় দেওয়া হল। এরপরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হল। দুর্নীতি করার এহেন লাইসেন্স প্রদান অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক। 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই পদক্ষেপ সংবিধানের 20(2) অনুচ্ছেদের পরিপন্থী। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি যারা আওড়ায়, তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোলা যুক্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান এক অনৈতিক ও সাংঘর্ষিক, তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। সরকারের আইন করলে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাদদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই অস্বাভাবিক প্রক্রিয়ায় কিছু রাজস্ব আদায় হলেও এতে সার্বিকভাবে রাজস্ব আহরণ ব্যাহত হবে। এই বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখলদার আওয়ামী সরকার ও তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারা পত্র মাত্র। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে যারা এই অবৈধ সরকারকে ক্ষমতা আঁকড়ে থাকতে সাহায্য করছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই জাতিকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাবিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি চরম চাপে মানুষের জীবন আজ ওষ্ঠাগত। বাজারে সবকিছুর দামে আগুন লেগেছে। মানুষের কেনার ক্ষমতা নেই, মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, অনেকের সঞ্চয় নেই। এই অবস্থায় মাছ, মাংস, ডিম অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাদ্য কেনা অসম্ভব হয়ে পড়েছে। মানুষ আর এই বোঝা টানতে পারছে না। সরকারি বিবিএস এর হিসাব মতেই গত মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি, খাদ্য মূল্যস্ফীতি 12%। অর্থনীতিবিদ আবার বলছেন যে এটা নিম্ন আয় মানুষের জন্য এটা প্রায় 20%, অনেকেই বলছেন, যেটা আমি পরে বলেছি। এদিকে অর্থনীতি বলছে যে বাজারের বাস্তবতায় সামগ্রিক মূল্যস্ফীতি প্রায় 20% কাছাকাছি, 20% কাছাকাছি। আপনারা বাজারে যান, গত এক বছরে মূল্যস্ফীতি 50% বেশি ছাড়িয়ে গেছে। বিবিএস এর তথ্য নিয়ে বিশ্ব ব্যাংক নিজেই প্রশ্ন তুলেছে। তাদের কাছে এই পরিসংখ্যান নির্ভরযোগ্য নয়।
বিবিএস এর দোষ দিয়ে কি লাভ করুন? সত্যিকারের ফিগার প্রকাশ করে তাদের চাকরি তো হারানোর ভয় আছে। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে এই পরিণতি হবে, এটাই তো স্বাভাবিক। এই বাজেটে সরকার মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরেছে 6.5%, কিন্তু কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার কোনো পথ নির্দেশনা নেই। আর কে না জানে সরকারি আশ্রয় প্রশ্রয়ে তাদের আশীর্বাদ পুষ্ট কিছু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এ সকল সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে বিষয়ে কোনো আলোচনার স্থান পায় না। বাজেটে তাই সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তি নেই। প্রিয় সাংবাদিক বৃন্দ, গত 15 বছরে সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে খেলাপি ঋণ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। 2009 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা, যা এখন 1,82,295 কোটি টাকা। 2 লক্ষের মাইল ফলকে পৌঁছাতে আর মাত্র 17,705 কোটি টাকা বাকি। কেবল গত 3 মাসেই বৃদ্ধি পেয়েছে 36,692 কোটি টাকা, অর্থাৎ 9% থেকে বেড়ে দাঁড়িয়েছে 11%। ইশতেহারে খেলাপি ঋণ কমানোর জন্য আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলা হলেও তা আসলে কথার কথা। বাস্তবে খেলাপি ঋণ আদায় নয়, বৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন খেলাপি কমাতে হলে তো সময় লাগবে। এটিও এক ধরনের প্রতারণা ছাড়া কিছুই নয়। এদিকে মানুষের অবস্থা দিন দিন আরো শোচনীয় হচ্ছে, কারণ পরোক্ষভাবে খেলাপি ঋণের প্রভাব তাদের ঘাড়েই পড়ছে। খেলাপি ঋণ দূর করবে করে তাদের প্রধান ব্যক্তিরাই তো খেলাপি ঋণের আপনার সবচেয়ে বড় হোতা। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সরকার মনে করতে পারে তারা একটি বিশাল অঙ্কের বাজেট দিয়েছে, যা বিগত বছরের চেয়ে প্রায় 5% বেশি, যদিও এর আগে প্রতি বছর 10 থেকে 11% বৃদ্ধি করা হয়েছিল। বিগত অর্থ বছরে টাকার মান হিসাব করলে ডলারের বিপরীতে বাজেটের আকার দাঁড়ায় 5,33,000 কোটি টাকা। পাশাপাশি 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেটে 97% অর্থই আনতে হবে ভিক্ষা করে। তাহলে কি উন্নয়নের নামে বাংলাদেশ পুনরায়, কি ব্যাপার তোমাদের মাইক্রোফোনে ডিস্টার্ব করে কেন? তাহলে কি উন্নয়নের নামে বাংলাদেশ পুনরায় 40 বছর আগের সেই ঋণের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়লো? কি দিদার, এগুলো দেখো না তোমরা? কোথায় যাও, গলাটা এখন অতটা উঁচু নাই আগের মতো। যাই হোক, বাজেটের আকার রিলেটিভলি কমে যাওয়ায় প্রমাণিত হয় যে আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো অর্থনীতির বেলুন মূলত ছিদ্র হয়ে পড়েছে। এদিকে জিডিপি বৃদ্ধির হার 6.75 প্রস্তাব করা হলেও বাস্তবে তা অর্জন সম্ভব হবে না। বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি হবে 5.6%। বাজেটের প্রায় 4,69,000 কোটি টাকার 2/3 যাবে অনুৎপাদনশীল খাত, বেতন, প্রণোদনা, ভাতা ও ভর্তুকি খাতে। এই যে বিরোধী দলকে এবং জনগণকে নির্যাতন করবার যে আপনার খাত, যেটা আর কি আপনার পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথাকথিত প্রশাসন, যাদের একমাত্র কাজ হচ্ছে যে বিরোধী দলকে নির্যাতন করা, সুতরাং তাদের খাতে সবচেয়ে বেশি খরচ করা হচ্ছে। আজকে শুনলাম আবার যে 50,000 টাকা আপনার প্রত্যেক গাড়ির জন্য দেওয়া হয় প্রতি মাসে। এটা যাদের গাড়ি পেয়েছে তাদের জন্য প্রত্যেকে 50,000 কোটি টাকা দেওয়া হয় প্রতি মাসে। এটা আলাদা। উৎপাদন হারের প্রবৃদ্ধি আলাদা থেকে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,171 কোটি টাকা। উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে অনুদান সহ 5,45,400 কোটি টাকা। অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় অনেক কম। এনবিআর সূত্র থেকে আয় আসবে 4,80,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ হিসেবে 90,700 কোটি টাকা। আর আভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে 1,60,900 কোটি টাকা। এর মধ্যে শুধু ব্যাংক থেকেই ধরা হয়েছে 1,37,500 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত ঋণের পরিমাণ 23,400 কোটি। এদিকে অর্থ মন্ত্রণালয়ের ডেট বুলেটিন অনুসারে গত 2.5 বছরে সরকারের ঋণ বেড়েছে 5 লাখ কোটি টাকার বেশি। 30 জুন 2021 ছিল 11,44,296 কোটি টাকা, আর 2023 সালের ডিসেম্বরে বেড়ে মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে
59,334 কোটি টাকা। এই বিপুল অঙ্কের ঋণ অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। সম্প্রতি এক সরকারি প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 3 অর্থ বছরে সরকারের মোট ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আসছে অর্থ বছরে সুদ পরিশোধের ব্যয় করা হয়েছে 1,13,500 কোটি টাকা, যা মোট বাজেটের 14.24 হার শতকরা। গত 6 বছরে সুদ পরিশোধের ব্যয় বেড়েছে দ্বিগুণ। পরিচালন ব্যয় মেটানো হবে ঋণ দিয়ে। এদিকে আভ্যন্তরীণ ঋণের সুদ 93,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ 20,500 কোটি টাকা। এখন মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের জন্য যে ঋণ ধরা হচ্ছে তা পরিশোধ করতে হবে কয়েক বছর পর থেকে, অর্থাৎ ভবিষ্যতে ঋণের বোঝা আরো বাড়বে। এমনিতেই গত বছর ঋণের বোঝা ছিল মাথাপিছু 1 লক্ষ টাকা, যা গত 1 বছরে বেড়ে দাঁড়িয়েছে 1,55,000 টাকা। আচ্ছা, আপনার কিন্তু 1,55,000 টাকা আপনিও ঋণী। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাতক শিশুকে 1,55,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে। দেশের সামগ্রিক অর্থনীতি আজ ঋণময়। মেগা প্রকল্পের অর্থনৈতিক ফিজিবিলিটি বিহীন এসব ঋণ আমাদের সমগ্র অর্থনীতিকে দেশি বিদেশি অলিগার্কদের কাছে জিম্মি করে ফেলেছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ কার্যত দেউলিয়াত্বের দোরগড়ায় উপনীত হয়েছে। সম্ভবত IMF বাংলাদেশের অর্থনীতিকে উদ্ধারের উপায় খুঁজে না পেয়ে তাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শর্ত হিসেবে বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রা 20.110 বিলিয়ন থেকে কমিয়ে 14.769 বিলিয়ন করতে বাধ্য হয়েছে। যদিও এতে শেষ রক্ষা হচ্ছে বলে মনে হয় না। দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে $13 বিলিয়ন নিচে নেমে গেছে। ডলারের অভাবে ব্যাঙ্গালোর এলসি খুলতে পারছে না। মার্কিন কোম্পানি সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানি ও এয়ারলাইন্সের বকেয়া পরিশোধ করা যাচ্ছে না। IATA বারবার বকেয়া বিল পরিশোধের তাগাদা দিচ্ছে। অনেকে ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। এতে ব্যবসা বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়ছে। বিদেশিদের অনেক বিনিয়োগ ফেরত নিয়ে US ট্রেজারি বিল ও বন্ডে খাটাচ্ছে। এতে চাপ পড়ছে আর্থিক হিসাবে। গত মার্চ পর্যন্ত ব্যালেন্স অফ অ্যাকাউন্টসের ঘাটতি দাঁড়িয়েছে 9.26 বিলিয়ন। গত বছর একই সময় যা ছিল $2.93 বিলিয়ন। এর আগে আর্থিক হিসেবে সবসময় উদ্বৃত্ত ছিল। ধারাবাহিকভাবে ডলার রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে। দুঃখজনক হলো সত্য, রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার কোনো রোডম্যাপই এই বাজেটে দেওয়া হয়নি। অর্থাৎ রিজার্ভ ও ডলার সংকট বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান সংকট। অর্থ পাচার ও হুন্ডি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিয়ে ডলার বাজার বাগে আনার চেষ্টা বৃথা হতে বাধ্য। সাম্প্রতিক সময়ে একজন দামি সংসদের প্রতিবেশী দেশে নৃশংসভাবে খুন হওয়ার যে সংবাদ গণমাধ্যমে চাউর হয়েছে, সেখানে তার স্বর্ণ চোরাচালান সহ নানাবিধ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কাহিনী উঠে এসেছে এবং এর মধ্যে নেপথ্যের সরকারের আশীর্বাদ পুষ্ট আরো শক্তিশালী পদের কথাও বলা হচ্ছে। মধ্যে কথা, কথিত সাংসদ আনোয়ারুল আজিম আনারের ন্যায় কোন লেভেলের মহারথীরা বর্তমান সরকারি দলের নমিনেশন পায়, কারা এই সরকার চালায় তা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে প্রতিনিয়ত ধনী ও গরিবের বৈষম্য বাড়ছে। এই বাজেটে পক্ষপাতমূলক নীতি কাঠামো আয় ও সম্পদের বৈষম্যকে আরো বাড়িয়ে দেবে। গত 12 বছর ধরে দেশে গিনিস হক ঊর্ধ্বমুখী বা যা 2022 সালে 0.99 পৌঁছেছে। নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবার ঘরে ঘরে নুন আনতে পান্তা ফুরনের যে দুর্বিষহ অবস্থা, সেটা দেখার মতো চোখ বা বুঝার মতো দরদ মাফিয়া সরকারের নেই। শাসক শ্রেণীর এ সকল অভিজাতরা নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিতেও কসুর করে না। সুইজারল্যান্ডের UBS ব্যাংকের গত সেপ্টেম্বর 2023 প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্থনীতির নানাবিধ সংকট সত্ত্বেও বাংলাদেশে বিলিয়নিয়ারের সংখ্যা 1700 দাঁড়িয়েছে, যারা দেশের GDPর মোট 10% নিয়ন্ত্রণ করে। অথচ এই গোষ্ঠীর কারো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টি করার জন্যই এই বাজেটে মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার আইনি কাঠামো সৃষ্টি করা হলো। অর্থ পাচার অব্যাহতভাবে বাড়ছে। GFI বলেছে 2009 থেকে 2018 পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে
বাংলাদেশ থেকে 4,965 কোটি ডলার পাচার হয়েছে। সিআইডি রিপোর্ট অনুযায়ী এক বছরে হুন্ডি ব্যবসায়ীরা 75,000 কোটি টাকার সমপরিমাণ 7.8 বিলিয়ন ডলার পাচার করেছে। অন্যান্য বছর মিলে প্রতি বছর কমপক্ষে 1.5 লাখ টাকার সমপরিমাণের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে গেছে। বিদেশে বেগমপাড়া, সেকেন্ড হোম, আবাসিক সম্পদ বিত্ত বিভাগ গড়ে তোলার কথা বাংলাদেশের ঘরে ঘরে সকলেই জানে না কেবল সরকার। সরিষায় ভূত থাকলে জানবে কি করবে বলুন? গত 15 বছরে ক্ষমতাসীন সরকারের আমলে 6 বছরের বাজেটের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে বলে অনেকে মনে করেন। পাচারের সঙ্গে যারা জড়িত তাদের সিংহভাগী সরকার ও ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট। আজিজ বেনজিরের মতো শত শত দুর্নীতিগ্রস্ত পাচারকারী চিহ্নিত হলেও গত 15 বছরে তাদের অনেকেরই বিচার করা হয়নি। অর্থ পাচার করে দেশ ও দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতাসীনদের সহায়তায় তারা নিরাপদে পালিয়ে যাচ্ছে। এই মাফিয়া সরকারের পক্ষে দুর্নীতিবাজদের ধরা সম্ভব না, কারণ এসব দুর্নীতিবাজদের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাত থেকে যে বিপুল পরিমাণ অঙ্কের ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে, এতে বেসামরিক খাতের বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। মুদ্রা বাজারে বড় প্রভাব পড়বে। এমনিতেই ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। আমানতকারীদের 50,000 চেকও ক্যাশ করতে পারছে না। আমানতকারীদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। এমনিতেই ড্রাই এসব ব্যাংক থেকে সরকারি যদি এত বিশাল অঙ্কের ঋণ নেয়, তাহলে তারল্য সংকট আরো চরম আকার ধারণ করবে। আমানতকারীদের সর্বনাশ হবে। এমনিতেই কয়েক কোটি বেকার, তার উপর বিনিয়োগ বাধাগ্রস্ত হলে কর্মসংস্থান হবে না। অর্থনৈতিক মন্দাত্ব আরো প্রকট হবে। সামনে অন্ধকার। চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। উপস্থিত সাংবাদিকবৃন্দ, জনবিচ্ছিন্ন এই মাফিয়া সরকার বাজেটে যেভাবে করের বোঝা বৃদ্ধি করছে, তাতে মূল্যস্ফীতির চাপে পৃষ্ঠ সাধারণ জনগণের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। ইতিমধ্যে বাজেটের প্রস্তাব শুনেই বাজারে মূল্য বৃদ্ধি শুরু হয়েছে। লক্ষ্য করুন, IMF এর পরামর্শ উপেক্ষা করে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এই বাজেট কোনো সংস্কার প্রস্তাব আসেনি। যদিও IMF এর শর্ত পূরণের কথা বলে বিদ্যুৎ ও জ্বালানির দাম ইতিমধ্যে কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। বলা হচ্ছে বছরে 4 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে। এমনকি ওয়াসার পানির বিলও গত 16 বছরে 16 বার বৃদ্ধি করা হয়েছে। দেয়ালে পিঠ থেকে গেছে জনগণের। যে কোনো সময় গণবিস্ফোরণ হতে পারে। এদিকে যারা কর ফাঁকি দেয়, তাদের নিকট থেকে কর আদায়ের কোনো পরিকল্পনা না করে যারা নিয়মিত কর দেয়, তাদের কাছে থেকে বাড়তি কর আদায়ের দিকে মনোযোগ দেওয়া হয়েছে। মুখে ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশের কথা বললেও মুঠোফোনের কথা বলার বিল ও ইন্টারনেট পরিষেবার বিল বাড়ানো হয়েছে। ল্যাপটপের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। অপরদিকে প্রিন্টের উপর এবারও 15% কর বাড়ানো হয়েছে। তথ্য প্রযুক্তিকে সহজলভ্য করার সরকারি ঘোষণাকে মিথ্যা আশ্বাস ফাঁপা বুলি বলে প্রতীয়মান হয়। ব্যাংকে গচ্ছিত টাকার উপর আবগারি শুল্ক বিভিন্ন স্তর ও হারে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত স্তরটিকে ভেঙে বিভিন্ন স্তর করা হয়েছে। এছাড়া 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্তরটিকে ভেঙে দেওয়া হয়েছে। জনগণের পকেট কাটার দিকেই বেশি মনোযোগ দিয়েছে মাফিয়া সরকার। এবারের বাজেটের শুল্ক কর কমেছে এমন পণ্যের সংখ্যাই খুব নগণ্য। ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য পণ্যে কর কমানো হয়নি। যে সরকার নিজেরাই আইন কানুন সংবিধান লঙ্ঘন করে, তারা কিভাবে আর্থিক প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে? বাংলাদেশ ব্যাংক কতিপয় অর্থ বিকাশ অধিকার দুষ্ট রাজনীতিকের কাছে জিম্মি হয়ে পড়েছে। সরকারি কাজে ব্যয় সংকোচন, ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ, শৃঙ্খলা স্থাপন এবং আর্থিক খাতের মৌলিক সংস্কার নিয়ে এই বাজেটে কোনো উদ্যোগ দেখা যায় না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, চতুর্দিক থেকে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে কবজা করে ফেলেছে। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত। এর মূল কারণ সুশাসনের অভাব ও জবাবদিহীন মাফিয়া সরকার। মহাসংকট থেকে উত্তরণের একটাই উপায়, আর তা হচ্ছে এই মাফিয়া চক্রম চেপে বসে থাকা মাফিয়া সরিষার কবল থেকে দেশকে রক্ষা করা, তাদের চিরস্থায়ী বন্দোবস্তের স্থায়ী অবসান ঘটানো, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে হবে দুঃশাসন ও সীমাহীন দুর্নীতি থেকে জনগণকে উদ্ধার করতে হবে। দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
যেটা একমাত্র সম্ভব একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আগে উন্নয়ন ও পরে গণতন্ত্র, এই ধাপ্পাবাজির অবসান ঘটিয়ে গণতন্ত্রকামী 18 কোটি মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের অবাধ ও নিরপেক্ষ সুযোগ সৃষ্টি করতেই হবে। যে গণতন্ত্র সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা, যে কোনো মূল্যে সেই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবই ইনশাআল্লাহ। এই দেশে আবার সুশাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত জনম্যান্ডেট সমর্থিত জাতীয় সংসদে আবার জনকল্যাণ ও মানব কল্যাণমূলক বাজেট প্রণীত হবে সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের জনগণের কাছে এটাই বিএনপির দৃঢ় অঙ্গীকার। সেই সঙ্গে আমি বলতে চাই যে এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। ধন্যবাদ। জি বলেন, আমি বলেন। এটা জি তার প্রতিক্রিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আপনাদের আমলের কথা বলেছেন যে আপনাদের সময় বাজেটের আগে অর্থমন্ত্রী এক প্রকার ওনার ভাষায় টিকার ছুরি নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়তেন, তারপরে সেই অর্থ দিয়ে আপনারা আর কি বাজেট প্রণয়ন করতেন। সেই অবস্থা থেকে বাংলাদেশ বেরিয়ে এসছে, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। এবং আরেকটা কথা একটু বলে নিই, আমার যদি ভুল না হয়, মানে বেশ অনেক আগের কথা, যদি আমার ভুল না হয়, আপনাদের সময়ও আপনারা যখন বাজেট দিয়েছেন তখনও কালো টাকা সাদা করার সুযোগ ছিল, আমার যদি ভুল না হয় আর কি, যতটুকু মনে করে আর কি। তো এখন আপনারা সেই বিরোধিতা কি আপনারা নৈতিকভাবে করতে পারেন কিনা? এবং প্রধানমন্ত্রী যুক্তি হিসাবে সাইফুর রহমান সাহেবের সময় এই সুযোগটা ছিল, উনি এটা বিরোধিতা করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে উনি সেটা মানে স্ট্যান্ড করতে পারেননি নানান কারণে। আপনাদের আমার যদি ভুল না হয়, প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই টাকাগুলো বাইরে চলে গেছে দেশে বিভিন্নভাবে লুটপাটের মাধ্যমে, সেই টাকাগুলো আসলে মূল স্রোতে আনার জন্য এটা আসলে বিকল্প নেই। এই যুক্তিটা আসলে গ্রহণযোগ্য। আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছেন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে কি ছিল প্রথম প্রশ্নটা আপনার? ভিক্ষার ঝুলি নিয়ে বেড়ান। এটাতে আজকে এই বাজেট দেখেই আপনার তো নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষার ঝুলি নিয়ে কারা ঘুরছেন, যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার ঝুলি নিয়ে করা, যেমন এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। আজকে যে পরিমাণ ঋণের বোঝা দাঁড়িয়েছে আপনার, এবং ঘাটতি বাজেট তো বটে, সেই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে। একে বৈদেশিক ঋণ, আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, যে আমাদের দেশে আপনার নিম্নবিত্ত আয়, মধ্যবিত্ত, এরা কিন্তু আপনার ওই ব্যাংকে টাকা জমা রাখে, এবং অনেকে আপনার রিটায়ার করার পরে ফিক্সড টাকা, পেনশনের টাকা যা পায় তা ফিক্সড জমা রাখে। তো ওই ফিক্সড টাকার উপরে কর প্রতি বছর বাড়ছে, এবং সেখান থেকে তারা যে লাভ্যাংশটা পায়, সেই লাভ্যাংশ তাদের এখন আর পরিবার চালানোর মতো কোনো উপায় নেই। সুতরাং এটা তার একেবারেই অযৌক্তিক, অহেতুক একটা আবার একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়। রিগার্ডিং আপনার কালো টাকা, আমি ঠিক মনে করতে পারছি না আব্বাস ভাই, এটা কালো টাকার কোনো আমার ঠিক মনে নেই। মেবি ইউ আর রাইট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো ওই যে কালো টাকা সাদা করার যদি হয়ে থাকে, সেটার পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল। একই ব্যাপার এটা ছিল। কোনিয়ার কথা বলতেছো? কোনিয়ারটা শেষ সময়, আগের সময় তো ছিল না, আগের সময় তো ছিল না। হ্যাঁ, এক থেকে না না, ও যেটা বলতেছে 5-6 বাজেটে নাকি 6-7 বাজেটে না, 1 থেকে 6 বাজেট। না না, আমাদের একটা পুরো সময়টা তো ছিলই না, অপ্রদর্শিত হয়, অপ্রদর্শিত। এটা ছিল আরেকটা ডিফারেন্স আসতো, একটা হচ্ছে অপ্রদর্শিত আয় আর কালো টাকা, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এখানে আপনার বলা ছিল যে অপ্রদর্শিত আয়, অর্থাৎ আপনি আয় করেছেন, সেটা আপনার সঠিকভাবে করেছেন, সেটা শুধু আপনি দেখাননি, এইটা একটা আপনার ব্যাপার ছিল হয়তোবা। আমি ব্যাপারটা কেউ নিজেও পরিষ্কার না, কিন্তু আমরা সেটা কখনোই আপনার সেটা আমরা মনে করিনি। তবে একটা জিনিস আপনার মনে থাকতে হবে,
যে বিএনপি যখনই ক্ষমতা এসছে, বিশেষ করে জিয়া রহমান সাহেব যখন এসছে, তখন কিন্তু বিএনপি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জিয়া রহমান সাহেব একটা পুরোপুরি টেনে তুলে তলাবিহীন ঝুড়ি থেকে, যেটাকে বটমলেস বাস্কেট বলেছিলেন হেনরি কিসিঞ্জার, সেখান থেকে সে কিন্তু একটা সম্ভাবনাময় অর্থনীতি তৈরি করে নিয়ে এসেছিল। ম্যাডামের সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল যে সেটাকে ইমার্জিং টাইগার বলা হচ্ছিল, শেষ সময়টার কথাই বলছি আমি। সুতরাং কখনোই কোনোভাবেই বিএনপির আমলে অর্থনীতি, আপনার যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করবেন, ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ ইন ইটস হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম। ম্যাক্রো ইকোনমি, যেটা সমষ্টিগত অর্থনীতি, এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময়। আপনি আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করবেন, তার আগের গভর্নরকে জিজ্ঞেস করবেন, আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে ব্যাংকিং সেক্টরে বা আর্থিক সেক্টরে, এটা কখনই বিএনপির সময় সেটা হয়নি। আর কালো টাকা সাদা করার কথা আপনি যেটা বলছেন না, এটা হতে পারে যে অপ্রদর্শিত আয়টুকু, এটা হতে পারে, আর আমি সেটা ঠিক মানে, বাট তখন যে অর্থনীতির একটা স্টেবল কন্ডিশন ছিল। এখন তো আমাদের কথা না, প্রত্যেকটা অর্থনীতিবিদ বলছেন যে মহাসংকটে, এবং এমনও কথা বলছে যে আগামী বছরগুলোতে যে কি খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আর কিন্তু সরকারের সেদিকে তারা আবারও সেই তাদের মেগা প্রজেক্ট নিয়ে পড়ে গেছে। জি বলেন, এনি আদার কোশ্চেন? থ্যাংক ইউ। আপনারা একটু চাটা খেয়ে দেন, আমার কাছে দিয়ে আমার গলা শুকিয়েছে। আচ্ছা, আরে বাজেটের টাকা নাই, নাস্তা তো করতে যায়। এগুলো আমাদের আমাদের গরিব মানুষদের টাকা। তুমি যে চা নাস্তা কিনছো এর উপর ভ্যাট দিয়ে আসছো না? সব ভ্যাট দিবে। আরে আমরা তো ভ্যাট করে দেশের অর্থনৈতিক রিফর্মটার চারা পাল্টে দিয়েছিলাম। ভ্যাট সাইদুর রহমানকে আমাদের সমালোচনা করছে, সবাই করছে। কি বলে